যাদের প্রভাবে নির্বাচন এপ্রিলে নেওয়া হয়েছে তাদের প্রভাব মুক্ত হয়ে এই সরকারের নির্বাচন আয়োজন নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে। তিনি বলেন, ইতিমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব, কিন্তু কেন নির্বাচন পিছিয়ে দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতি দেশের রাজনীতিতে গভীর সংকট তৈরি করবে বলেও মন্তব্য তার। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি আহ্বান জানান। বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায় জামায়াতে ইসলাম। আরো বলেন, সব দেশের সাথে বন্ধুত্ব কাম্য হলেও দেশের নিজস্ব বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। বিভিন্ন ট্যানারিতে ঈদের দ্বিতীয় দিনেও চলছে কাঁচা চামড়া সংগ্রহ। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখা হচ্ছে, তাই ব্যস্ত সময় পার করছেন শত শত শ্রমিক। এদিকে এবছরও চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভার চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া নেওয়া হয় ঢাকা ও আশপাশের এলাকা থেকে। সব কাঁচা চামড়া লবণ দিয়ে রাখেন শ্রমিকরা, আবার কোনো কোনো ট্যানারি চামড়া ড্রামে দিয়ে প্রক্রিয়াজাতকরণ করে। চামড়াগুলো আমরা কাটাছিড়া করছি, লবণ দিছি, পরবর্তীতে হোয়াইট বোর্ডের জন্য প্রসেসিং হবে, এরপরে আপনি ফিনিশিং যাবে। লবণ লাগার পরে ডামে ঢুকেছি, ডামে ঢুকানোর পরে ওভার লাইনে আছে, তারপর হোয়াইট ব্লু হবে। ট্যানারি মালিকরা জানান, কয়েকদিন পর থেকে কাঁচা চামড়া না কিনে দেশের বিভিন্ন আড়ত থেকে লবণ দেয়া চামড়া কিনবেন। যে আমরা গত বছর কি পরিমাণ পেয়েছি আর এই বছর কি পরিমাণ পেয়েছি সেটা একটা পার্থক্য আমি আপনাকে বলতে পারি। যে গত বছর যদি আমরা 100টা কালেকশন করি, তো এই বছর আমরা কালেকশন করতে পেরেছি 70 থেকে 75টা। কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ চলছে নাটোরের আড়তেও, ব্যস্ত শত শত শ্রমিক। প্রতি বছর দেশের মোট চাহিদার প্রায় 35% চামড়া সরবরাহ হয় নাটোরের আড়ত থেকে। এবছরের লক্ষ্য পূরণের আশা তাদের। সারা বছরে আমাদের ইনকাম হয় খুব কম, আর রোজার মায়েদের কুরবানির ঈদের সময় একটা মাস আমাদের বিপুল কামাই। এদিকে সরকারিভাবে দাম বাড়ানো হলেও লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা হিলিতে কাঁচা চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। আমরা যাদের কাছে পেয়েছি হেরে তো আমাদের থেকে কিনতেছে না, এখন হেরে কিনলে না আমরা পাবলিকের রেটটা দিতে পারি। সরকার ওই নির্ধারিত দাম দিছে, ওই নির্ধারিত দামগুলো আমরা পাইতে আসি না। আমরা পাইতে আসি 400 থেকে 500 টাকা রেট পাইতে আসি। ট্যানারি কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের প্রথম 2 দিনে অন্য বছরের তুলনায় 20 থেকে 25% কম চামড়া সংগ্রহ হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, দেশের একটা পশুর চাহিদার একটা বড় অংশ তো নাটোরের আড়তগুলো থেকে মেটানো হয়, সেক্ষেত্রে এবার তো চামড়ার কম সংগ্রহ হয়েছে এমন খবর আছে এবং দাম কম পাওয়া নিয়েও বিভিন্ন অভিযোগ আছে, তো সব মিলিয়ে চামড়ার পরিস্থিতি জানাবেন নাটোরের এবার। নাটোরের যে দেশের যে চাহিদা কিন্তু আসলে আমরা নাটোর থেকে এবারও এখানকার আসলে দক্ষমতা তারা যদিও এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো পরিষ্কারভাবে কোনো কিছু জানাতে পারছে না আমাদের এখানকার ব্যবসায়ীরা, কারণ এই মার্কেটে নাটোরের এই মার্কেটে দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া আসার পর কিন্তু এই চামড়াগুলো তারা টেনে করে। এখন পর্যন্ত যে নাটোরের জেলা শহরের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা বা আশপাশে কিছু এলাকার চামড়া কিন্তু এখানে এসেছে, যেটা প্রতি বছর এই সময় অর্থাৎ যে কোরবানি ঈদের সারা রাত্রি, ওই ঈদের দিন সারা রাত্রি চামড়া এখানে আসে, তারপর চামড়া লবণজাত করে এখানে রেখে দেওয়া হয়। এরপরে কিন্তু আসলে অন্যান্য জেলার যে চামড়াগুলো
চামড়াগুলো এখানে আছে সেই চামড়াগুলো এখান থেকে নিয়ে একত্রিত করে ট্যানারিতে প্রেরণ করা হয়। এবার আসলে সেইভাবে প্রেরণ করা হবে, তবে অন্যান্য জেলার চামড়াগুলো না আসা পর্যন্ত কিন্তু এখানটা আসলে লক্ষ্যমাত্রার কথাটা সঠিকভাবে বলতে পারবেন এখানকার ব্যবসায়ীরা। আরেকটা বিষয় যে এখানে মৌসুমী ব্যবসায়ীদের যে দাম নিয়ে অভিযোগ রয়েছে, এখানে যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মৌসুমী ব্যবসায়ীরা কোনো রকম চামড়া না চিনে কাটা চামড়া বা ফাটা চামড়া তারা বিভিন্ন স্থান থেকে ক্রয় করে নিয়ে আসেন অনেক বেশি দাম দিয়ে। তারা ভাবে যে এই চামড়াগুলো অনেক বড় চামড়া, সেই চামড়াগুলো এখানে নিয়ে নাটোরের আড়তে নিয়ে গেলে তারা দাম পাবে। আসলে শুধুমাত্র তাদের অভিজ্ঞতা না থাকার কারণে তারা এই চামড়া নিয়ে এসে এখানে বেশি না পেরে বা কম দামে বিক্রয় করার কারণে তারা আসলে লোকসানে পড়েছে। এখানকার ব্যবসায়ী আমাদের মুসলিম ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে চামড়া বাইরে থেকে 1000 টাকা কিনে সেই চামড়া কিন্তু এখানে নিয়ে এসে 600 টাকা 700 টাকা করে তাদের বিক্রি করতে বাধ্য হয়েছেন। কারণ চামড়া তারা এখান থেকে ফিরিয়ে নিয়ে গেলে যে লবণ জাত করে বাড়িতে রেখে দেবে বা কোথাও রেখে দেবে সেই অবস্থা কিন্তু তাদের নেই, যার কারণে তারা কিন্তু অনেকেই কম দামে বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছে। আর আরেকটি বিষয় যে এখানে যে ছাগলের চামড়াগুলো, সেই ছাগলের চামড়াগুলো কিন্তু প্রায় বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী অনেক বেঁচেছে। কারণ 10 থেকে 15 টাকা কিছু চামড়া, আর সবচেয়ে ভালো চামড়া উন্নত মানের চামড়া সেই চামড়াগুলো 40 থেকে 45 টাকা পিস করে বিক্রি করবে। সব মিলিয়ে নাটোরে একটা চামড়া বাজার এখন পর্যন্ত ভালো রয়েছে। আসলে আগামী 1 সপ্তাহ পর এখানে চামড়া সর্বশেষ বোঝা যাবে যে কি পরিমাণ চামড়া তারা চ্যানেলে প্রেরণ করতে পারবেন। নাটোর থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। রাজধানীর লালবাগের পোস্তায় দ্বিতীয় দিনের মতো চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম। তবে প্রথম দিনের তুলনায় চামড়া সংগ্রহ কম বলে জানিয়েছেন আড়তদাররা। এদিকে প্রত্যাশিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। সকাল থেকে মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসলে অনেকে দাম না পেয়ে হতাশা নিয়ে ফেরত যান। তাদের অভিযোগ সরকার দাম নির্ধারণ করলেও সে দাম দিচ্ছেন না আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়। আনুষঙ্গিক খরচ বিবেচনায় এই দাম দিয়ে কাঁচা চামড়া কেনা সম্ভব নয়। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন এবার কোরবানি কম হওয়ায় তাদের লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। শুধুমাত্র পোস্তায় ৭৫,০০০ চামড়া সংগ্রহ করবে আড়তদাররা, যদিও এই লক্ষ্যমাত্রা ৮৫,০০০-এর বেশি ছিল তাদের। কিনাই ৮০০, তার থেকে যদি ৮০০ বেশি ৩০০ টাকা লোকসান হয়ে যাব, এই আর কি। আর ৩০০ টাকা ৮০০ টাকা তো বেচুমি না, মাটির তলে দেওয়া দিব, তারপরেও ৮০০ টাকা বেচুমি। আমরা তো কিনছি মনে করেন ৬০০ করে, গাড়ি ভাড়া আছে, 2টা মানুষ খাচ্ছি। এইবার ৫-৭ টাকা ৮ টাকা বাড়িয়ে দেওয়ার পরেও ওই টার্গেট অনুযায়ী চামড়া বিক্রি কিনে হইল না। কিন্তু প্রত্যেকবারই ৮-৯ বছর যাবতীয় এটা হচ্ছে। তা আমরা আগামীতে অনুরোধ করব যে গভর্নমেন্টই আসুক না কেন, আমাদের ৩ সমিতির সমন্বয় করে যদি রেটটা পাবলিশ করা হয়, প্রচারণ করা হয়, এই ধরনের ডিজাস্টারের সম্মুখীন আর আমরা হব না। ঈদের টানা ছুটিতে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। স্বজনদের নিয়ে সমুদ্র, পাহাড় কিংবা হাওরে ছুটছেন দর্শনার্থীরা। এছাড়া বিভিন্ন জেলার শিশু পার্ক সহ দর্শনীয় স্থানগুলোতেও থেমে নেই আনাগোনা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। কক্সবাজার সৈকতে সকাল থেকে বেড়েছে পর্যটকের সংখ্যা। সৈকতে ঘোরাঘুরি শেষে ছুটছেন মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি সহ বিভিন্ন স্পটে। হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলো বেশ পরিপূর্ণ। কক্সবাজার এসে তো বরাবরই ভালো লাগে, এসে ভালো লাগে এই মতো জায়গা। বেবির ডিমান্ড ছিল আসবো, তো ছুটি আসলে লং একটা ছুটি হলো। কুয়াকাটা সমুদ্র সৈকতেও বিভিন্ন এলাকা থেকে এসেছেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়ির আলুটিলা, ঝুলন্ত সেতু, রিছাং ঝর্ণা, মায়াবিনী লেক সহ বিভিন্ন স্পটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। পাহাড়ে ছুটি কাটাতে বান্দরবানে স্বজন বন্ধুদের নিয়ে এসেছেন অনেকেই। এখানে তো অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা আলুটিলা ঘুরে গেছিলাম, তারপরে আশেপাশে আরো ঘোরাঘুরি করলাম। ঈদ উপলক্ষে আমাদের এখানে পর্যটক সংখ্যা বেশি আসতেছে। তারপরে আবার এই যে টানা 10 দিন ছুটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি হবে। হবিগঞ্জে হাওরের সৌন্দর্য টেনে এনেছে নানা বয়সীদের। পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক। লম্বা ছুটি ঈদের খুব জমজমাটভাবে ঈদ উদযাপন করতেছে। ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করলাম, এনজয় করতেছি। টুরিস্টদের এবং ফরেনারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছি এবং তারা আসবে এখান থেকে, তারা সাজেকে যাবে, এই রুটের সিকিউরিটির পাশাপাশি তারা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হয় সে ব্যাপারে সচেতন থাকবো। লক্ষ্মীপুর সহ দেশের অন্যান্য জেলাতেও শিশু পার্ক ও অন্যান্য দর্শনীয় স্থানে বাড়ছে ভিড়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন অনেক মানুষ। পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। সকাল ৯টায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়।
মা বাবা স্বজনদের হাত ধরে ছোট শিশুরা বাঘ, সিংহ, বানরের খাঁচার সামনে ঘুরে বেড়াচ্ছে। অভিভাবকরা জানান, ছুটিতে ছোট বড় সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপনে ঘুরে বেড়াচ্ছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটিতে বাড়তি ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এদিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও ভিড় বেড়েছে। বিভিন্ন রাইডে চড়ে সময় পার করছেন দর্শনার্থীরা। ওয়াটার কিংডমেও পানিতে নেমে আনন্দের সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। থেকে আমরা আসছি ঈদের ছুটিতে, মানে আমার ছেলেকে নিয়ে দেখাতে যে এখানে অনেক পশু পাখি আছে, এদের সাথে পরিচয় করাতে। আমি তো ব্যস্ত থাকি, ছোটখাটো একটা জব করি, এজন্য আজকে আসলাম বাচ্চাদের নিয়ে। আজকের দিনে কম করে হলেও 1 লক্ষ লোক আসবে আমরা আশা করি, এবং ঈদকে কেন্দ্র করে 5 থেকে 6 দিনে প্রায় 6 লক্ষ লোক আমাদের আশা করতেছি যে আমাদের চিড়িয়াখানা পরিদর্শন করবে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যদি তারা বৃষ্টিতে ভেজে, এই কারণে আমাদের প্রায় 24টা বিশ্রামাগার আছে, যেখানে তারা ঈদের টানা ছুটিতে ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে। এই নিয়ে জানাতে বগুড়া ও খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই বগুড়া থেকে জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়ার কোন পর্যটন স্পটগুলোতে পর্যটকরা বেশি আসছেন এবং তাদের উপস্থিতি কেমন দেখছেন? সরকারি বেসরকারি সবগুলো পর্যটন কেন্দ্রেই মূলত এবার দর্শকদের উপস্থিতি গত বছরের ঈদের তুলনায়, বিশেষ করে ঈদুলের কোরবানি ঈদের তুলনায় আমরা বেশি দেখতে পাচ্ছি। আর এখন আমি যে জায়গাটিতে রয়েছি, এটি দেশের সবচেয়ে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক সাইট, যেটি মহাস্থানগড় হিসেবে পরিচিত। এইখানে আজকে সকাল থেকে দর্শকদের উপস্থিতি উল্লেখ করার মতো ছিল। একটু আগে আমি এখানকার যিনি কাস্টোডিয়ান রয়েছেন রাজিয়া সুলতানা, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন শুধু দুপুরের আগেই 2560টির মতো টিকিট বিক্রি হয়েছে। এর বাইরেও বিপুল সংখ্যক দর্শনার্থী ছিলেন যারা ভেতরে ঢোকেনি। এর মধ্যে বিদেশি পর্যটকদেরকেও তিনি দেখতে পেয়েছেন এবং তারাও এই দর্শনীয় স্থানটিতে দেখতে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি যে দেশের প্রাচীনতম এই প্রত্নতাত্ত্বিক সাইটটিতে যীশুখ্রিস্টের জন্মেরও 300 বছর আগের ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে, যেটি বাংলাদেশ ফ্রান্সের যৌথ খননের ফলে পাওয়া গেছে। এরপরেও এখানে আমরা যে বেষ্টনী প্রাচীরটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই বেষ্টনী প্রাচীরের ভিতরে অন্তত 16টি বসতির চিহ্ন আমরা পাই। অর্থাৎ দেশের সবচেয়ে প্রাচীনতম এই নগরী যেমন পর্যটন কেন্দ্র হিসেবে খুবই সমৃদ্ধ, তেমন ইতিহাস আর ঐতিহ্যের গুরুত্ব থেকেও এটি অনেক গুরুত্বপূর্ণ। আর এখানে গত বেশ কয়েক বছর ধরেই ফ্রান্স এবং বাংলাদেশ যৌথভাবে খননের সময় নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছে, যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনি এটির ইতিহাস আর ঐতিহ্যকেও নানাভাবে উপস্থাপন করছে। সব মিলে এইখানকার যে অবস্থাটা, সেটি প্রতি বছরে এখানে অন্তত এইরকম ছুটির দিনগুলোতে বগুড়ার পাশাপাশি যে জেলাগুলো রয়েছে, দিনাজপুর, রংপুর, জয়পুরা, সেখান থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী এখানে আসেন। তারা সারাটা দিন এখানে থাকেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি, এখানকার নিরাপত্তার বিষয়টি খুবই কঠোর থাকার কারণে এখানে নির্বিঘ্নই চলাচল করতে পারেন সব শ্রেণীর দর্শনার্থী। আর এখানে আমি আজকে যাদেরকে দেখতে পেয়েছি, তার মধ্যে রংপুর থেকে কিছু লোক এসছেন, দিনাজপুর থেকে এসছেন, প্রতি বছরই এইভাবেই আসেন। আর এর পাশাপাশি বগুড়ার আরও যেসব বিনোদন কেন্দ্র রয়েছে, বিশেষ করে ভাসু বিহার, বিহার ধাপ, সেখানেও কিছু দর্শনার্থী গেছেন বলে আমরা খবর পেয়েছি। আর বেসরকারি প্রতিষ্ঠান মমইন, যেটি 5 তারকা হোটেল, সেখানে সকাল থেকে দর্শনার্থীদের বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করেছেন কর্তৃপক্ষ, এবং তারা বলেছেন যে আজকে অন্তত তাদের 60,000-এর মতো দর্শনার্থী আসবে। এটা তারা বলছে যে গত বছরের যে হিসাব, সেটি থেকে। এর বাইরেও বেশ কিছু অলিখিত পর্যটন কেন্দ্র, যেমন সারিয়াকান্তিতে কালীতলা গ্রোয়েন আছে, সেখানেও বিপুল সংখ্যক দর্শনার্থী রয়েছে। সব মিলিয়ে এবার বিনোদন কেন্দ্রগুলোতে আমরা দর্শনার্থী বা পর্যটকদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘ ছুটির এই সুযোগটা নিতে চাচ্ছেন যারা পরিবার পরিজনের, তাদের স্বজনদের কাছে এসেছেন, তারা সবাই। জি, হাসিবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আপনি সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে যোগ দিবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি পর্যটকদের জন্য একটি আবেদনময় জায়গা, তবে এবার উপস্থিতি কেমন দেখছেন? পর্যটকদের সমাগম কেমন? দেখুন, এবার কিন্তু লম্বা বন্ধ হওয়ার কারণে কিন্তু পর্যটকদের যে উপস্থিতি, এটা অন্য যে কোনো সময়কে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় যে পর্যটক কেন্দ্র আলোটিলা, সেখানে যদি চিত্রটা আপনাকে এই মুহূর্তে দেখাতে চাই, এখানে সকাল থেকে আমরা কিছুক্ষণ আগে এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। সকাল থেকে অন্তত কয়েক হাজার পর্যটক কিন্তু ইতিমধ্যে ভ্রমণ করেছে এবং দিনের আরো একটা লম্বা সময় কিন্তু রয়ে গেছে, এবং এই সময়টাতে পর্যটকদের যে উপস্থিতি সেটি আরো বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি আলোটিলা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, আলোটিলা যে রহস্যময় গুহা রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ। একই সাথে আলোটালে যে অন্যান্য জায়গাগুলো, ঝুলন্ত ব্রিজ এবং নন্দন পার্ক সহ অন্য যে এলাকাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু পর্যটকদের যে ভিড়, সেটা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। শুধু আলোটালে নয়, এখানকার যে অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, কিছুক্ষণ আগে আমরা রিসাং ঝর্ণা থেকে এসেছি, সেখানেও আজকে প্রায় 1000-এর মতো পর্যটক। তারা ইতিমধ্যে রিসাং ঝর্ণার যে এই সময় আসলে পানি বেশি হওয়ার কারণে সেখানে পর্যটকরা তারা
ঝর্ণার সৌন্দর্য সেটা উপভোগ করছে। একই সাথে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে সেখানে কিন্তু সকাল থেকে, যেহেতু এটা শহরের একেবারে কাছাকাছি একটি পর্যটন কেন্দ্র, সেখানে কিন্তু পর্যটকদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে এবং বিকেলের সময়টাতে কিন্তু সেখানে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার পর্যটক ভ্রমণ করেছে। এবং এই সময়ে পাহাড়ে বেশি পর্যটক আসার বড় কারণ হচ্ছে এখন পাহাড় অনেকটা বেশি সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে এটা পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় ওঠে। আপনি জানেন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানকার যে প্রকৃতির যে ল্যান্ডস্কেপ গুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যটকদের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে। এবং যারা পর্যটন সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে এবার যেহেতু প্রায় এক সপ্তাহের বন্ধ রয়েছে, অর্থাৎ আগামী পরশুদিন থেকে কিন্তু পর্যটকদের যে উপস্থিতি সেটি আরো বাড়বে। আপনি জানেন খাগড়াছড়ি হয়ে কিন্তু পর্যটকরা রাঙামাটি যে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সেখানে ভ্রমণ করতে যায়। সেক্ষেত্রে আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে খাগড়াছড়ি হোটেল মোটেল গুলো, সেখানে আমরা কথা বলছি, তাদের ইতিমধ্যেই তাদের হোটেলের অনেক হোটেল রয়েছে একেবারে 15 জুন পর্যন্ত কিন্তু একেবারে বুকিং হয়ে গেছে এবং কিছু হোটেল রয়েছে যেখানে 50 থেকে 60% পর্যন্ত বুকিং হয়ে গেছে। এবং আমরা বিষয়গুলো নিয়ে এখানে নিরাপত্তার বিষয়টা নিয়ে খাগড়াছড়ি যিনি জেলা পুলিশ সুপার রয়েছেন তার সাথে কিন্তু বেশ কয়েকবার কথা বলেছি। তিনি বলছেন যে দেশি বিদেশি যে পর্যটকরা তাদের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই, অর্থাৎ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে তাদের ফাঁড়ি রয়েছে এবং পুলিশের টহল টিম সেটি কাজ করছে। একই সাথে জেলা পুলিশের পাশাপাশি যে এখানে যে টুরিস্ট পুলিশ রয়েছে সেটা কিন্তু তাদেরও কিন্তু পর্যাপ্ত যে নিরাপত্তা সেটা পর্যটক জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। এবং পর্যটন ব্যবসায়ীরা এটা প্রত্যাশা করছে তারা এই ঈদকে কেন্দ্র করে তাদের একটা ভালো ব্যবসা সফল একটা ঈদ তারা পার করতে পারবে। এই ছিল আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে আমার কাছে থাকা পর্যটনের সবশেষ খবর। ঈদের টানা ছুটিতে পর্যটন স্পটগুলোতে অনেক ভিড় দেখা যাচ্ছে। বগুড়া ও খাগড়াছড়ি থেকে সেটি দেখাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। গত 24 ঘন্টায় 43 জনের পিসিআর ল্যাব টেস্টে 2 জনের করোনা ধরা পড়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এপ্রিল মাসে দেশে 23 জন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 86 জনে। এমন অবস্থায় আবারও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সংক্রমণ এড়াতে সতর্ক থাকতে হবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় ঈদে ট্রেনের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রবল স্রোতে শরীয়তপুরের পূর্ব নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় প্রায় 200 মিটার পদ্মা নদীতে ধসে গেছে। ভাঙনের হুমকিতে জাজিরার নাওডোবা পালেরচর সড়ক মহরালি মাতবরবান্দি গ্রামের অন্তত 5 শতাধিক বসতবাড়ি। তাই অনেকেই বাঁধের কাছ থেকে বাড়িঘর ও গাছপালা সরিয়ে নিচ্ছেন। এছাড়া হুমকিতে রয়েছে মঙ্গল মাঝির ঘাট বাজারের 2 শতাধিক দোকানপাট। ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের, আর ভাঙন রোধে দ্রুত কাজ করার প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা যে আমাদের প্রায় 6 কিলোর উপরে যে জায়গাটা আছে এই পদ্মা সেতু জাস্ট একটু ডাউনে, চ্যানেলটা দিয়েই মূলত হইতেছে পানির ম্যাক্সিমাম অংশটা এই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে তীব্র স্রোত। এই স্রোতের কারণে হচ্ছে ডান পাশের যে এই জাজিরার যে মাঝিরঘাটের যে অংশটা এই জায়গাটা হচ্ছে আপনার ভাঙন সম্মুখীন হচ্ছে আর কি। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, এই ভাঙন রোধে ইতিমধ্যে কি উদ্যোগ নেওয়া হয়েছে পানি বোর্ডের পক্ষ থেকে, এবং যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তাদের কি সহায়তা দেওয়া হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে? আমি জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে ঈদের ছুটির কারণে শ্রমিক পাচ্ছে না, তারা কাল বা পরশুর মাঝেই তারা কাজ শুরু করবে বলে জানিয়েছেন। আর বিশেষ করে আমরা উপজেলা যেই নির্বাহী কর্মকর্তা আছেন কাবেরী রায়, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়েছে তাদের তালিকা তৈরি করবে। তালিকা তৈরির পরে যাদের ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে তাদের টিন এবং আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন। আমরা যতটুকু দেখেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশে থেকে শুরু করে একদম নাওডোবা 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু 2010-11 অর্থ বছরে কিন্তু একটি বাঁধ নির্মাণ করা হয়। যে বাঁধটি গত বছর নভেম্বরে 100 মিটার ভেঙে যায়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেই বাঁধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করে, কিন্তু হঠাৎ করে উজানের পানি নেমে আকস্মিক যে স্রোত রয়েছে নদীতে, স্রোতের কারণে কিন্তু আবার পুনরায় ভাঙন দেখা দিয়েছে। আগে যেই বাঁধ দিয়েছিল এটার কিছু অংশ এবং আরেকটি জায়গায়, মোট 2টি জায়গায় কিন্তু প্রায় 200 মিটারের মতো ভেঙে গেছে। এবং আমরা দেখেছি যে স্থানীয় যারা লোকজন রয়েছে বেশ
কয়েকটি বাড়ি তারা টিন তারপরে কাঠ খুলে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে। তাদের দাবি যে আমরা কয়েকবার ভাঙনের মুখে পড়েছি, এখনো ভাঙনের মুখে পড়ছি, তাই স্থায়ী বেড়িবাঁধ দেওয়া হোক, স্থানীয়দের যেই দাবি এটা। আর আমরা বিশেষ করে স্থানীয় চেয়ারম্যান যিনি রয়েছেন, পূর্ব নাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি বলেছেন যে যদি এভাবে ভাঙতে থাকে এবছর প্রায় 70% ভেঙে পড়বে পূর্ব নাডোবা যে ইউনিয়নটি রয়েছে। এছাড়া আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা দ্রুত পদক্ষেপ নেব এবং কাল বা আগামীকাল বা পরশুর মধ্যে এই বাঁধের কাজ শুরু করবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল ভাঙনের সবশেষ। জি, সগির হোসেন জানাচ্ছিলেন শরীয়তপুর থেকে। 13 জেলায় তাপপ্রবাহ বইছে, আরও 2 দিন তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু দেশের উপর এখন কম সক্রিয়, এর ফলে এখন বৃষ্টির প্রবণতা কমে এসেছে। গত মে মাসের শেষ এবং চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে 24শে মে নির্দিষ্ট সময়ের অন্তত 1 সপ্তাহ আগে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে। এ দুইয়ের প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টি বাড়লেও গরম কমছে না। এর কারণ প্রসঙ্গে বাতাসে প্রচুর আর্দ্রতার কথা বলছেন আবহাওয়াবিদেরা। চাঁপাইনবাবগঞ্জে টানা ছুটির কারণে আম বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন বাগানি ও ব্যবসায়ীরা। ফলন ভালো হলেও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় পাঠানো যাচ্ছে না আম, বন্ধ কুরিয়ার সার্ভিসও, তাই স্থানীয় বাজারেও পড়ে গেছে দাম। ছুটির কয়েকদিন গাছ থেকে আম না পাড়ার পরামর্শ কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জের আম অন্য এলাকার তুলনায় কিছুটা দেরিতে পাকে। সাধারণত মে মাসের শেষ সপ্তাহে গোপালভোগ জাতের আম দিয়ে শুরু হয় কেনাবেচা। এরপর জুনের প্রথম সপ্তাহে খিরসাপাত, দ্বিতীয় সপ্তাহে ল্যাংড়া আম আসে বাজারে। এবার ভরা মৌসুমে ঈদের দীর্ঘ ছুটি হওয়ায় দুশ্চিন্তায় আম বাগানি ও ব্যবসায়ীরা। টানা ছুটির কারণে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় আম পাঠানো বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় বাজারেও কমছে দাম। ঈদের লম্বা ছুটি হলে আম ভাঙা বন্ধ থাকবে না, আপনার আম পাড়তে থাকবে, আপনার 10 টাকা কেজি হোক আর 50 টাকা কেজি হোক, ওই গাছে আমকে রাখতে পারবে মানুষ নাই। বিভিন্ন জায়গায় জেলার মানুষ চলে গেছে। আর ঢাকাতেই মেন সমস্যা, ঢাকাতেই বেশি আম যায়, আমাদের আম না যাওয়ার কারণে সমস্যা বেশি। আম আপনার যে 3000 টাকা মন বেচি বা 4000 টাকা মন বেচি, সেখানে 1800, 1500, 1600 টাকা মন, তাও নিতে চাই না। কৃষি বিভাগ বলছে আম পরিপক্ক হলে বেশি দিন গাছেও রাখা যায় না, আবার সংরক্ষণও করা যায় না। এ কারণে ঈদের ছুটিতে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে চাষিদের। এজন্য ছুটির সময়টায় গাছ থেকে আম না পাড়ার পরামর্শ তাদের। ঈদের 3-4 দিন আমরা মনে করছি যে এই 3-4টা দিন হয়তো তাদের আমের চাহিদা কম থাকবে, এবং এই সময়টাকে আমরা যাতে মিনিমাইজ করি, তারা যাতে আম সংগ্রহ করে, যাতে ওই সময় তারা বিপণন করতে না হয়, সেটা মাথায় রেখে যাতে কৃষকরা হারভেস্ট করে, সেজন্য আমরা পরামর্শ দিচ্ছি। এবার চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমির আমবাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা 4.5 লক্ষ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টিতে পাহাড় টিলা ধসের মধ্যেও সিলেটের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন 10,000-এরও বেশি মানুষ। জেলায় 5 বছরে টিলা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। এরপরও কমছে না ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন। টিলায় বসবাস নিরুৎসাহিত করতে বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ করেছে জেলা প্রশাসন। গত 1 জুন সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে প্রাণ হারান একই পরিবারের 4 জন। গত বছরও জুনে এভাবে নগরীর চামেলিবাগে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও সন্তানের। গত 5 বছরে টিলা ধসে এই এলাকায় প্রাণহানি অন্তত 20 জনের। প্রতি বছর টিলা ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হয়নি পাহাড় কেটে বাড়িঘর তৈরি, বরং ঝুঁকির মধ্যেও বাড়ছে বসবাসকারীদের সংখ্যা। না, 8 জন মানুষ, আমরা খুব কষ্ট, এই জন্য জোয়ার তুফান গেছে, আমরা যে কষ্ট, আমরা রাত ঘুমাইছি না, তো আমরা বারে দিয়ে হারি বইতে আসছে, না কতক্ষণ ভাঙ্গিও পড়ছে, ঠিকলে খুব ভাঙ্গে পড়ে। তো সরকারের কাছে একটা আবেদন, যেটা এটা আমরা যদি একটা কোনো একটা আশ্রয় দিয়ে দিতে হয়, তখন না আমরা একটু সুবিধা থাকতে পারি। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে দুর্ঘটনা ঘটলেই নড়েচড়ে বসে প্রশাসন। এছাড়া সারা বছর তাদের তৎপরতা দেখা যায় না। প্রয়োজন হচ্ছে গিয়ে টিলা যেন না কাটে, কিন্তু দেখা যায় পরিবেশ অধিদপ্তর যেটা করে সেটা হচ্ছে ঘটনা ঘটার পরে তারা সেখানে মামলা দেয় যে এখানে একটা টিলা কাটা হয়েছে, কাকে কাকে আসামি করবে সেই সমস্ত তথ্য উপাত্ত নেয়, কিন্তু যা ঘটার তা ঘটে যায়।
জেলা প্রশাসন জানায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। টিলার বসতিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। টিলা কাটার বিষয় হচ্ছে আমরা একটা অব্যাহত অভিযান আছে আমাদের কাছে এবং প্রত্যেক উপজেলাতেই টিলা কাটা হয়ে থাকে এবং টপ সয়েল কাটা হয়ে থাকে। প্রতি মাসেই আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি এবং আমরা মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছি এবং একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয় সেটাও আমরা বলে আসতেছি। গত 1.5 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। জেলার 412টি পাহাড় টিলার মধ্যে টিকে আছে মাত্র 351টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দোহার নবাবগঞ্জে টেকনিক্যাল সেন্টারে কাজ শিখে প্রতি বছর অন্তত 3000 তরুণ যাচ্ছেন প্রবাসে। 3 থেকে 6 মাসের কোর্স করে গড়ে উঠছেন দক্ষ শ্রমিক হিসেবে। এতে নিজ পরিবার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশে আসছে রেমিটেন্স। বেকারত্ব কমাতে সরকারের পক্ষ থেকে নতুন টেকনিক্যাল সেন্টার গড়ে তোলা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঢাকার নবাবগঞ্জের আগলা এলাকার যুবক ফাহাদ রানা পরিবারের হাল ধরতে জয়পাড়ার একটি বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং এর কাজ শিখছেন তিনি। বিদেশে গিয়ে ধরতে চান সংসারের হাল। বিদেশে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারলে ফ্যামিলির জন্য ভালো হবে, নিজে ভালো থাকতে পারবো, দেশের উন্নতি হবে। ফাহাদের মতো দোহার নবাবগঞ্জের অন্তত কয়েক হাজার তরুণ ও যুবক বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখছেন। নবাবগঞ্জের পাশাপাশি দোহারের জয়পাড়া, মেঘুলা সহ এলাকায় গড়ে উঠেছে বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। 3 থেকে 5 মাসের কোর্সে প্রশিক্ষণ হয়ে উঠছেন দক্ষ শ্রমিক। 6G পর্যন্ত কন্ট্রাক্ট আমার। আমি তারপর কাজ শেখার পরে আমার ওই জায়গায় কাজটা আগায় আসলে তারপরে এখান থেকে আর কি আমি কাজ কমপ্লিট করে চলে যাব। এর ওয়েল্ডিং এর ডিপার্টমেন্টে যত প্রকারের কাজ আছে সব কাজগুলি শেখানো হয়, যেমন 1G থেকে 6G এবং 10G এবং SS। তরুণ ও যুবকদের দক্ষ করে তুলতে দোহার ও নবাবগঞ্জে প্রায় 35টি বেসরকারি ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে। হাতে কলমে কাজ শিখে স্বাবলম্বী হচ্ছেন তরুণরা। মাল্টি জব করে ফ্রি বিষয়ে যারা কাজ করে এদের প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা যারা ভালো দক্ষ ওয়েল্ডার যারা এরা ইনকাম করতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন টেকনিক্যাল সেন্টার গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কিছু এই ধরনের প্রতিষ্ঠানের স্থাপনের ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারে, সেগুলোর সাথে তারা সম্পূর্ণভাবে যোগাযোগ করে তাদের সম্পূর্ণ শর্ত যদি পূরণ থাকে আমরা অবশ্যই সেখানে ইতিবাচকভাবে তাদের সহযোগিতা করব। ঢাকার দোহার ও নবাবগঞ্জের ট্রেনিং সেন্টারে 4টি ব্যাচে বছরে প্রায় 5000 যুবক ওয়েল্ডিং এর কাজ শিখে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও জাপান সহ বিভিন্ন দেশে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের মতলবে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 6 জন। দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বড়দিয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও একজন। গুরুতর আহত 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। মৌলভীবাজারে 2টি আলাদা মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার রাতে সদর উপজেলায় 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 2 যুবক। নিহতরা হলেন জুবের মিয়া ও কামরুল মিয়া। পুলিশ জানিয়েছে শনিবার রাত 11টার দিকে শ্যামের কোনা বাজারের সামনে দ্রুতগতির 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 3 জন আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 2 জন মারা যায়। আহত একজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে জেলার বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহেদ হোসেন ও রোমান হোসেন নামে 2 ভাই নিহত হন। মধুপুরের শালবন ও পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় ময়ূর ফিরিয়ে আনা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে প্রাকৃতিক পরিবেশে আবারও দেখা মিলবে ময়ূরের। বন্যপ্রাণী গবেষকরা বলছেন নেপাল, ভারত, শ্রীলঙ্কার বনে টিকে থাকলেও শুধু বাংলাদেশেই বিলুপ্ত নীল ময়ূর। তাই ময়ূর রক্ষায় জনসচেতনতার পাশাপাশি দরকার আন্তঃসীমান্ত কর্মকৌশল। এশিয়ায় নীল ও সবুজ ময়ূর দেখা যায়। এর মধ্যে নীল ময়ূর সবচেয়ে জনপ্রিয়। হিমালয়ের পাদদেশ থেকে নেপাল, ভুটান ও দক্ষিণ পশ্চিম ভারত, বাংলাদেশ হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এর বসবাস। 100 বছর আগেও এদেশে শালগজারির বনে বাহারি ময়ূরের বসবাস ছিল, কিন্তু শিকার ও আবাস সংকটে বর্ণিল এই পাখিটি বাংলাদেশের প্রকৃতি থেকে বিলুপ্ত।
নীল ময়ূর প্রকৃতিতে ফিরিয়ে আনতে মধুপুর শালবনকে বেছে নিয়েছে বন বিভাগ। পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। তবে এই পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। কোনো প্রাণীকে প্রকৃতিতে স্থাপিত করতে চাই বা যেটা হারিয়ে গেছিল তাদেরকে ফিরিয়ে আনতে চাই, তাহলে তার কন্টিনিউয়াস মনিটরিং থাকবে। এর জন্য পৃথিবীর সব দেশেই এটার জন্য আলাদা বন্যপ্রাণী বিভাগ আছে যারা এই কাজগুলোকে করেন, কারণ তাদের নেশা এবং পেশা দুটোই হলো এই কাজ করা। উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেঁষা এলাকায় গেল কয়েক বছর ধরে নীলময়ূরের আনাগোনা চোখে পড়ছে। গবেষকেরা বলছেন গ্রীষ্মের শুরুতে ভারতের দার্জিলিংয়ের বন থেকে এই ময়ূর আসে। সাধারণ মানুষ আছে, তাদের একটা সচেতনতা, একটা বিগ রোল প্লে করতে পারে। তারা যদি ময়ূরকে নিজেদের পাখি আপনভাবে নেয়, তাহলে কিন্তু ওখানে ময়ূরের আমি খুব বেশি সমস্যা দেখি না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের আরেকটা সাইড পঞ্চগড়ে যে ময়ূরের আভাস এখন আমরা পাচ্ছি, লাস্ট 4-5 বছরে 2-4টা করে ময়ূর দেখা যাচ্ছে, সেই অঞ্চলকে কেন্দ্র করেও আমরা কিছু ময়ূর ইন্ট্রোডিউস করতে পারি। সীমান্তবর্তী এলাকাগুলোতে যে নদী প্রবাহ, ওই এলাকাগুলোর যে ঘাস বনের চেহারা, পাশাপাশি ওই এলাকাগুলোর যে ভূমিরূপ, তা ময়ূর সহ অন্যান্য বিপন্ন প্রজাতির পাখি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশে সবুজ ময়ূরও আছে পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ি বনে। এই প্রজাতিটির বসবাস মিয়ানমার ও জাভার অরণ্যে। তবে সবুজ ময়ূরও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।